ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছেই শুধু নয়, চাকরি প্রার্থীদের কাছেও এই ভয়েস অফ ইনফিনিটিভস এটি একটি দুশ্চিন্তার বিষয়। এটি একটি বিতর্কিত বিষয়ও বটে। এটা নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। তা আমি সব রকম সমস্যাকে একসাথে করে নিয়ে আমি তোমাদের খুব সুন্দরভাবে সহজভাবে গোটা বিষয়টি বুঝিয়ে দেব। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা খুব গভীরে বিষয়বস্তুর গভীরে ঢুকে ইংরাজি গ্রামারকে বুঝতে চাও। তাই যারা দেখা শুরু করেছো তোমরা একটুও স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবে। ইংরাজি গ্রামারের অনেক কিছুই, অনেক জটিলতার কথাই অত্যন্ত সহজেই তোমরা আশা করি বুঝতে পারবে। এসো শুরু করি। দেখো, ইনফিনিটিভ মানেই তোমরা জানো টু প্লাস ভার্ব। V0 কেন লিখলাম? মানে জিরো টেন্স, ভার্বের সাথে কোনো টেন্সই থাকবে না, এই রকম কনস্ট্রাকশনকে বলা হয় ইনফিনিটিভের একটি নন ফাইনাইট ভার্ব। দেখো, আমি প্রথমেই দুটো একটা সেন্টেন্স লিখে নিই। আই ওয়ান্ট টু বাই আ পেন। দেখো, এর মধ্যে একটা ইনফিনিটিভ আছে। এখন বিষয় হলো, এই সেন্টেন্সটার যদি আমরা ভয়েস চেঞ্জ করি, মানে এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, একে যদি আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করি তাহলে সেন্টেন্সটা কেমন হবে? না, খুব সহজে প্রথমেই আমরা দেখতে পাবো ইনফিনিটিভ থাকা মানেই ইনফিনিটিভ ছাড়াও আরেকটা মেন ভার্ব সেন্টেন্সে আছে। কারণ ইনফিনিটিভটা তো নন ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট মানে একটা মেন ভার্ব, অন্য একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে। এখন এই দুটো ভার্বের মধ্যে খুব সিম্পল নিয়মটা হলো, এই দুটো ভার্বের মধ্যে যে ভার্বটার অবজেক্ট থাকবে সেই ভার্বটার ভয়েস চেঞ্জ হবে। আমার কথাটা নিশ্চয়ই সহজেই বুঝতে পেরেছো। যেমন দেখো, আর একটা সেন্টেন্স নিচ্ছি, ইউ অর্ডার্ড মি টু গো। এই দুটো সেন্টেন্সকে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। প্রথম সেন্টেন্সে দুটো ভার্ব আছে, ওয়ান্ট আমি চাই। কি চাই? এই ভার্বটার কোনো অবজেক্ট নেই না। টোটাল এই ফ্রেজটা টু বাই আ পেন, এইটি হলো ওই ভার্বটার অবজেক্ট। তাহলে কোনো এই যে টোটালটাই এর ভার্বটার অবজেক্ট একটা ফ্রেজ। আমরা জানি অবজেক্ট সাধারণত একটা ব্যক্তি বা বস্তুকে বোঝায়, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। কিন্তু এখানে টু বাই আ পেন, একটা পেন কেনা, এটা একটা অ্যাকশন বোঝাচ্ছে। এই কারণে এটা যেহেতু এই ভার্বটার অবজেক্ট একটা অ্যাকশন বোঝাচ্ছে, একটা কাজ বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না, ওই জন্য আমরা এই টোটালটাকে অবজেক্ট হিসাবে ধরব না। আরেকটা ভার্ব আছে দেখো, টু বাই আ পেন। এই ভার্বটার অবজেক্ট আছে, দেখো আমি চাই কিনতে। কি কিনতে? আ পেন। তাহলে এই যে আ পেন, এটি এই বাই ভার্বটার অবজেক্ট। তাহলে দেখো, এখানে যে দুটো ভার্ব ছিল ওয়ান্ট আর টু বাই, এর মধ্যে এই বাই ভার্বটার অবজেক্ট ছিল। তাহলে এই ভার্বটার ভয়েস চেঞ্জ করব। এই ভার্বটার ভয়েস চেঞ্জ করব কিভাবে? তাহলে যে ভার্বটার অবজেক্ট থাকবে সেই ভার্বটা ভয়েস চেঞ্জে পার্টিসিপেট করবে। যে ভার্বটার অবজেক্ট থাকবে না সেই ভার্বটা ভয়েস চেঞ্জে পার্টিসিপেট করবে না, সে চুপটি করে বসে থাকবে। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে বলে নি। যে ভার্বটার অবজেক্ট থাকবে সেই ভার্বটাই ভয়েস চেঞ্জে পার্টিসিপেট করবে। যে ভার্বটার অবজেক্ট নেই সে ভয়েস চেঞ্জে পার্টিসিপেট করবে না। তাহলে এই ভার্বটার যেহেতু সরাসরি কোনো অবজেক্ট নেই, কোনো ব্যক্তি বা বস্তু অবজেক্ট নয়, অবজেক্ট আছে কিন্তু সেটা একটা অ্যাকশন বোঝাচ্ছে, ওই জন্য ওকে আমরা অবজেক্ট হিসাবে এখানে ধরব না। তাহলে এই ভার্বটা ভয়েস চেঞ্জে পার্টিসিপেট করবে না। কি করব তাহলে? না, আই ওয়ান্ট, এই ভার্বটা ভয়েস চেঞ্জে পার্টিসিপেট করলো না, একে আমি বসিয়ে নিলাম ওখানে। এইবার টু বাই আ পেন, এই ভার্ব এবং এই অবজেক্ট এরা ভয়েস চেঞ্জে পার্টিসিপেট করবে। দুটো ভার্বেরই সাবজেক্ট কিন্তু আই। চাই কে? আমি। কিনবে কে? আমি। তাহলে এই ভার্বটার সাবজেক্ট হলো আই, অবজেক্ট হলো আ পেন। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী যে পার্টিসিপেট করেনি তাকে আগে বসিয়ে নেওয়ার পরে কি করছি দেখো, না এই অবজেক্টটা সাবজেক্ট হবে, আই ওয়ান্ট
আ পেন। ইনফিনিটিভের ক্ষেত্রে কি করতে হবে, টু এর পরে বি লিখে ভার্বের 3 নম্বর ফর্মটা লিখতে হবে। আই ওয়ান্ট আ পেন টু বি বট। তাহলে এই বাই ভার্বটারও তো সাবজেক্ট আই ছিল, তাহলে একেও তো শেষে বাই মি লেখার কথা। হ্যাঁ, লেখার কথা, লিখতে তুমি পারো, কিন্তু এখানে লেখার প্রয়োজন নেই। আই ওয়ান্ট আ পেন টু বি বট, আমি চাই একটা পেন কেনা হোক, তুমি এখানে বাই মি লিখলেও লিখতে পারো, কিন্তু লেখার প্রয়োজন নেই। আই ওয়ান্ট আ পেন টু বি বট। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছো। পরেরটাই দেখো, ইউ অর্ডার্ড মি টু গো। তাহলে দুটো ভার্ব ছিল, অর্ডার্ড এই একটা ভার্ব আর টু গো এই একটা ভার্ব। তাহলে আমি প্রথমেই বলেছি যে ভার্বটার অবজেক্ট আছে সেই ভার্বটা ভয়েস চেঞ্জে পার্টিসিপেট করবে। তাহলে ইউ অর্ডার, তুমি অর্ডার করেছিলে কাকে, আমাকে। টু গো এই ভার্বটার কোনো অবজেক্ট নেই, তাহলে ভয়েস চেঞ্জে পার্টিসিপেট করবে কোন ভার্বটা, এ। আর এ বলেছি যে পার্টিসিপেট করবে না সে তার নিজের জায়গায় চুপটি করে বসে থাকবে। দেখো, তাহলে এই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। আই ওয়াজ অর্ডার্ড বাই ইউ টু গো। সাধারণ ভয়েস চেঞ্জের নিয়ম নিশ্চয়ই বুঝতে পেরেছো। আই ওয়াজ অর্ডার্ড টু গো বাই ইউ, এমন কেন করলাম না, না তাহলে এই গো ভার্বের পরে ইউকে বসানো মানে ইউটা গো ভার্বের সাথে টাইড মনে হবে। মনে হবে টু গো বাই ইউ, যাওয়াটা যেন তোমার দ্বারা যাওয়া, না তোমার দ্বারা অর্ডার নেওয়া। অর্ডারটা তোমার দ্বারা, ওই জন্য এই ভার্বের কাছেই ইউকে রেখেছি, শেষে নয়। এই হলো একেবারে প্রাথমিক ধারণা। এছাড়া আরো অনেকগুলো বিষয় আছে, আমি একে একে সেসব জায়গায় আসছি। তাহলে প্রথম যেটা বুঝিয়েছিলাম যে আই ওয়ান্ট টু বাই আ পেন, যে ভার্বটার অবজেক্ট থাকবে সেই ভার্বটার ভয়েস চেঞ্জ হবে। এবার তাহলে আরো একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা নিজেরা যারা পারবে তারা কমেন্ট বক্সে চট করে লিখে ফেলো ভিডিওটা পজ করে নিয়ে। আই লাভ টু ইট রাইস। আই লাভ টু ইট রাইস। বলো দেখি তোমরা এই ভার্বটা তাহলে ভয়েস চেঞ্জ কি হবে। লাভ একটা ভার্ব, ইট একটা ভার্ব, এই ইনফিনিটিভটা এর অবজেক্ট ছিল, ওই জন্য এই ভার্বটা ভয়েস চেঞ্জে পার্টিসিপেট করবে না। আই লাভ বসে রইল, রাইস টু বি ইটেন। তাহলে প্রথম আমাদের স্টেপ 1 প্রাথমিক নিয়মটা, স্টেপ 1 প্রথম নিয়মটা আশা করি বুঝতে পেরেছো। যে ভার্বটার অবজেক্ট থাকবে সেই ভার্বটাই শুধুমাত্র ভয়েস চেঞ্জ তুমি করবে। যদি দুটো ভার্বেরই অবজেক্ট থাকে, ভেবে দেখো, মনে করো স্টেপ 2 এবার ক্রমশ আস্তে আস্তে আমরা একটু জটিলতার দিকে ঢুকে যাচ্ছি। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো আর নিজে আনসারগুলো মনে মনে তৈরি করার চেষ্টা করতে থাকো। তাহলে স্টেপ 2, সি অর্ডার্ড মি টু রাইট আ লেটার। রাইট আ লেটার। দেখো, অর্ডার্ড ভার্বটারও অবজেক্ট আছে, কাকে অর্ডার দিয়েছিল, আমাকে। টু রাইট আ লেটার এই ভার্বটা, এই যে ইনফিনিটিভ, এরও অবজেক্ট আছে। দুটো ভার্বেরই যদি অবজেক্ট থাকে, তাহলে আমি প্রথম শিখিয়েছি যে ভার্বটার অবজেক্ট থাকবে সেই ভার্বটার ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে দুটো ভার্বেরই ভয়েস চেঞ্জ আছে। এখন কি করব না, মেন ভার্ব আর ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব একটা, মেন ভার্ব যদি প্রেজেন্ট থাকে তাকে গুরুত্ব দেওয়াই তো ভালো, সাধারণ আমাদের ধারণা তো তাই বলে। হ্যাঁ, এক্ষেত্রেও তাই। পণ্ডিতদের মত অনুযায়ী, তাদের কথা অনুযায়ী, যে যদি মেন ভার্বের অবজেক্ট থাকে তখন ইনফিনিটিভ তার অবজেক্ট থাকলেও তার ভয়েস চেঞ্জ না করাই ভালো। করা যায় না বলছি না, না করাই ভালো। তাহলে কি করব দেখো, এই বিষয়টার
নিয়ে বিতর্ক আছে, আমি সেই জায়গাতেও আসছি, আমি কোনো জায়গাটাই কোনো বিতর্কের কোনো জায়গাটাই স্কিপ করে যাব না, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তা দেখো, আই ওয়াজ অর্ডার্ড বাই হার টু রাইট আ লেটার। এটি হলো সবচেয়ে ভালো অ্যান্সার। আই ওয়াজ অর্ডার্ড বাই হার টু রাইট আ লেটার। দুটো ভার্বেরই যদি অবজেক্ট থাকে তাহলে মেন ভার্বটার ভয়েস চেঞ্জ করো। এখন প্রশ্ন হলো, আমি যদি এই ভার্বটার ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? না, ওই ভার্বটার ভয়েস চেঞ্জ করলে যেটা হবে, দেখো সমস্যা কোথায় হচ্ছে। সি অর্ডার্ড মি, এই পর্যন্ত এই ভার্বটা ভয়েস চেঞ্জে পার্টিসিপেট করলো না, তাহলে একে আমি এখানে বসিয়ে রাখলাম। এইবার এই ভার্বটার এইটা এখানে আসবে। তাহলে দেখো, অর্ডার করেছিল কে? দুটো ভার্ব আছে, দুটো ভার্বের সাবজেক্ট দেখো। অর্ডার করেছিল সে, আর চিঠিটা লিখবে কে? আমাকে চিঠি লিখতে বলেছিল। তাহলে এর সাবজেক্ট হলো, এই ভার্বটার সাবজেক্ট সি, আর রাইট ভার্বটার সাবজেক্ট মি। সি অর্ডার্ড মি, আমি যদি সাধারণ আগের নিয়মটাতে লিখি, সি অর্ডার্ড মি, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে এলাম, আর লেটার টু বি রিটেন। তা কে লিখবে? সি অর্ডার্ড মি, সে আমাকে অর্ডার করেছিল, আর লেটার টু বি রিটেন, কে লিখবে? তাহলে মিটাকে তো শেষে নিয়ে যেতে হবে, টু বি রিটেন বাই মি। তখন খেয়াল করো এবারে আমি কিভাবে নিয়ে যাচ্ছি। এই মি, একে আমি তাহলে এইখানে নিয়ে এলাম, বাই মি। দেখো, সি অর্ডার্ড আ লেটার টু বি রিটেন বাই মি, এটা বললে কি কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে না, কিন্তু এমনটা না বলাই ভালো। তার কারণ কি দেখো, যখন সি অর্ডার্ড বলছি, এই ভার্বটার তো একটা অবজেক্ট থাকার কথা। সে অর্ডার করেছিল কাকে, সেটা প্রথম কথা আমি সরিয়ে দিয়েছি, আর লেটার এসে গেছে। তাহলে সি অর্ডার্ড আ লেটার, সে একটা লেটারকে অর্ডার করেছিল, একটা চিঠিকে আদেশ দিয়েছিল? নিশ্চয়ই নয়। তখন করতে হবে যেটা, যদি এইভাবে করি তখন আবার এখানে একটা ফর বসাতে হবে। সি অর্ডার্ড ফর আ লেটার টু বি রিটেন বাই মি। এই এতটা ঝামেলা পোয়ানোর পরে তবে মোটামুটি বলার মতো একটা আনসার দাঁড়াই, কিন্তু বিতর্কিত বিষয়টা অ্যাভয়েড করে যাওয়াই ভালো। আমরা এই আনসারটা অতটা ভালো নয়, একে লিখে দিচ্ছি নট আ গুড আনসার। স্যার এটা ভুল বলছি না, এটা কারেক্ট, কিন্তু এটা ভালো আনসার নয়। তাহলে আমরা করব কি না, যদি মেন ভার্বটার অবজেক্ট থাকে তাহলে আর কোনো রকম দুশ্চিন্তার মধ্যে যাব না, মেন ভার্বটারই ভয়েস চেঞ্জ করে দেব, ইনফিনিটিভটাকে অ্যাভয়েড করব। এটি হলো প্রথম বিতর্কিত বিষয়। দ্বিতীয় বিতর্কিত বিষয় হলো, যদি আমি এমন লিখতাম, দেখো মনে করো আমি লিখলাম আ লেটার ওয়াজ অর্ডার্ড বাই হার টু বি রিটেন বাই মি। আমি সরাসরি লাস্টে থাকা অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে এসেছি। তাহলে আ লেটার ওয়াজ অর্ডার্ড বাই হার টু বি রিটেন বাই মি, এইটাকে বলে ডাবল প্যাসিভ। কারণ দেখো, প্যাসিভের সিমটম হলো, লক্ষণ হলো, বি ভার্বের পরে V3 বসালেই এটা প্যাসিভ ভয়েস, একে আমরা বলি প্যাসিভ ভয়েস। বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসালেই সেটা প্যাসিভ হয়ে যায়। তাহলে বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর, এখানে একটা প্যাসিভ হয়েছে, ক্লজ চেঞ্জ করা হয়নি, আবার একটা প্যাসিভ হয়েছে, দুটো প্যাসিভ হয়েছে একটা ক্লজের মধ্যে। যদি বলতে ইট ওয়াজ অর্ডার্ড বাই হার দ্যাট
a letter would be written by me। তাহলে ঠিক হতো, কারণ এখানে একটা প্যাসিভ করেছি, এই একটা প্যাসিভ করেছি উড বি রিটেন, কিন্তু ক্লজটা পাল্টে গেছে। এখান থেকে প্রথমটা মেন ক্লজ ছিল, এটা সাবঅর্ডিনেট ক্লজ। দিস ইজ অ্যালাউড, এইটা ঠিক আছে, কিন্তু এইটা ঠিক নয়, কারণ ওটা ডাবল প্যাসিভ হয়ে গেছে একটা ক্লজের মধ্যে। টেক অ্যানাদার এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, বিষয়টা যেহেতু একটু অন্যগুলোর তুলনায় জটিল, তোমরা আরেকবার ভিডিওটা একটু পিছন থেকে দেখবে। আশা করছি আমি এতটাই সহজভাবে বলার চেষ্টা করছি যে তোমাদের বুঝতে কোনো কিছুই অসুবিধা হওয়ার কথা নয়। আই ওয়ান্ট টু বাই আ পেন। মনে করো সরাসরি লাস্টে থাকা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। ডাবল প্যাসিভ কিভাবে হয় দেখো, আ পেন ইজ ওয়ান্টেড টু বি বট বাই মি। তাহলে দুটো ভার্ব ছিল, আমি দুটোকেই প্যাসিভ ভয়েস করেছি। আ পেন ইজ ওয়ান্টেড টু বি বট বাই মি, এইটা অ্যালাউ করা যাবে না, কারণ একটা ক্লজের মধ্যেই তুমি দুটো প্যাসিভ করেছো, ইজ ওয়ান্টেড আবার বি বট। গট দ্য পয়েন্ট? আশা করছি আমার কথা বুঝতে পারছো। এইটা করা যাবে না। এইরকম করতে গেলে আবার বলছি, তা তোমাকে সেন্টেন্সটা কমপ্লেক্স করতে হবে, সেটাও কারেক্ট হবে। তোমাকে করতে হবে যেটা, দেখো, ইট ইজ ওয়ান্টেড, প্রথমে এই ভার্বটার ভয়েস চেঞ্জ করছি, ইট ইজ ওয়ান্টেড বাই মি দ্যাট আ পেন উইল বি বট। সাবজেক্ট যেহেতু একই ছিল, একবার বললেই হয়। ইট ইজ ওয়ান্টেড বাই মি দ্যাট আ পেন উইল বি বট, অথবা ইট ইজ ওয়ান্টেড দ্যাট আ পেন উইল বি বট বাই মি। তাহলেই বুঝতে পারছো ডাবল প্যাসিভ চলবে না। তো ডাবল প্যাসিভ কি সত্যি সত্যি পুরোপুরি নিষিদ্ধ? হ্যাঁ, গ্রামারিয়ানদের মতে, যারা পণ্ডিত যারা, তাদের মতে ডাবল প্যাসিভ একটা ক্লজে ইউজ করা যায় না, কিন্তু সাহিত্যে এর প্রচলন আছে। এটাকে বললাম কি না, ডাবল প্যাসিভ। একটা ক্লজের মধ্যে নিষিদ্ধ, তাহলে চলবে কোথায় না, দ্য হোয়াইট বিয়ার্স আর থট টু বি ফাউন্ড only in polar regions। এই ক্ষেত্রে চলবে। তাহলে অন্যান্য ক্ষেত্রে চলছে না কেন? খুব কমন একটা এক্সাম্পল আমি দেখেছি, বেশ কয়েক জায়গায় আমি দেখেছি, যেটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি এবং সেটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো যে এই ডাবল প্যাসিভটা কেন তুমি করবে না। দ্য কনভিক্ট ওয়াজ অর্ডার্ড, এক্সাম্পলটা খেয়াল করো, দ্য কনভিক্ট ওয়াজ অর্ডার্ড টু বি imprisoned। এটি হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভটা কি ছিল না, অ্যাক্টিভটা ছিল দে অর দ্য জাজ ধরে নিলাম, দ্য জাজ অর্ডার্ড টু imprison দ্য কনভিক্ট। খেয়াল করো, দুটো ভার্ব আছে, দুটোর সাবজেক্ট কে, কাকে বলছে খেয়াল করো। দ্য জাজ অর্ডার্ড, জাজ অর্ডার করেছিল, টু ইমপ্রিজন দ্য কনভিক্ট, কনভিক্টকে, আসামিকে জেলে বন্দি করতে অর্ডার করেছিল।
অর্ডারটা করেছিল কাকে? জেলে বন্দি করবে কে? না কোনো পুলিশ। তাহলে অর্ডার করেছিল পুলিশকে, যেটা এখানে বলা নেই, এখানে মিসিং পুলিশ। কাকে অর্ডার করেছিল সেটা এখানে বলা নেই। তাহলে জেলে ভরবে তো পুলিশ, পুলিশকে আদেশ দিয়েছিল, কনভিক্টকে তো আদেশ দেয়নি। কনভিক্টকে কি বলেছে? জেলে ঢোকাতে। কনভিক্টকে কি বলেছে যে তুমি অমুককে জেলে ঢোকাও? এমন তো নয়। তাহলে এই দেখো সাবজেক্ট অবজেক্টের একটা গন্ডগোল এসে যাচ্ছে। যখন বলছি দ্য কনভিক্ট ওয়াজ অর্ডার্ড, মানে কনভিক্টকে অর্ডার করা হয়েছিল টু বি ইমপ্রিজেন্ট, মানে জেলে ঢুকে পড়তে, জেলবন্দি হতে। কনভিক্টকে জেলবন্দি হতে বলেনি, উনি কোনো পুলিশকে অর্ডার দিয়েছিলেন কনভিক্টকে জেলবন্দি করতে। তাহলে মাঝখানে কাকে অর্ডার দিয়েছিলেন সেটা নেই বলে এই সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তাছাড়া এই সমস্ত ক্ষেত্রে এই ডাবল প্যাসিভ করলে এই সাবজেক্ট অবজেক্টের সাংঘাতিক গন্ডগোল হয়। কেন ডাবল প্যাসিভ শুড বি অ্যাভয়েডেড, এই পরামর্শ দেওয়া হয়েছে। আশা করছি এবার তোমরা বুঝতে পারছো ভালোভাবেই। এবার তাহলে আমরা পরবর্তী আলোচনার বিষয়ে চলে আসি, পরের স্টেপে। তাহলে স্টেপ নাম্বার 3। যারা এখনো পর্যন্ত ক্লাসটা দেখে এনজয় করছো, যারা বুঝতে পারছো পরিষ্কারভাবে, তারা তোমাদের মতামত এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হলো কি না আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও। পারলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে। তাহলে এই জায়গাটাকে আমি আর একবার সামারাইজ করে দিচ্ছি, একটু দেখে নাও। বলেছিলাম যে একটা ক্লজের মধ্যে ডাবল প্যাসিভ করবে না। তাহলে আই ওয়ান্টেড টু বাই আ পেন। তাহলে একে বলতে হবে কি? আইদার বলতে হবে আই ওয়ান্টেড আ পেন টু বি বট। এটা কারেক্ট। কেন? এখানে যদিও আ পেন এটা বাই ভার্বের অবজেক্ট ছিল, এখানে ওয়ান্টেড ভার্বের অবজেক্ট হয়ে গেছে, কিন্তু তাও এটা ম্যাচ করেছে। আই ওয়ান্টেড আ পেন টু বি বট, এই অবজেক্টটা ম্যাচ করেছে, এখানে মিসম্যাচ হয়নি। আমি একটা পেন চেয়েছিলাম। অথবা করতে হবে কি? ইট ওয়াজ ওয়ান্টেড বাই মি দ্যাট আ পেন উড বি বট। তাহলে এই অবজেক্টটা যে ভার্বের অবজেক্ট ছিল, একে যখন সাবজেক্ট করলাম, এ একটা অন্য ভার্বের অবজেক্টের জায়গায় এসে বসে গেল। তাকে অ্যালাউ করা হলো কেন? না, এটা ম্যাচ করলো তাই। যদি ম্যাচ না করে তখন কি হবে? যেমন দেখো, দে, আরেকটা এক্সাম্পল দেখো, দে প্রপোজড টু হোল্ড আ মিটিং। তার একটা মিটিংয়ের প্রস্তাব দিয়েছিল। তাহলে হয় বলতে হবে ইট ওয়াজ প্রপোজড বাই দেম দ্যাট আ মিটিং উড বি হেল্ড। অথবা যদি আমরা এই ভার্বটা যেহেতু অবজেক্ট নেই, ভয়েস চেঞ্জে পার্টিসিপেট করলো না, লিখে ফেললাম দে প্রপোজড আ মিটিং টু বি হেল্ড। অবশ্যই আ মিটিং ওয়াজ প্রপোজড টু বি হেল্ড এটা বলবো না, ডাবল প্যাসিভ হয়ে যাবে। তাহলে দে প্রপোজড আ মিটিং। দেখো আ মিটিং এ ছিল এই ভার্বটার অবজেক্ট, এখন এই ভার্বটার অবজেক্টের জায়গায় এসে গেছে। তাহলে এটা কি একে কি অ্যালাউ করব? কি অ্যালাউ করব না? দেখো, দে প্রপোজ, তারা প্রস্তাব দিয়েছিল। একটা তো অবজেক্ট থাকার কথা ছিল। কাকে প্রস্তাব দিয়েছিল? না, টু হোল্ড আ মিটিং টোটালটাই যদি অবজেক্ট বলি, অবজেক্ট বলছি না কেন? না, মিটিংয়ের আয়োজন করা টোটালটা একটা অ্যাকশন বোঝাচ্ছে, ওই জন্য এক্ষেত্রে এখানে আমরা ওকে অবজেক্ট হিসাবে অ্যাকসেপ্ট করছি না। দে প্রপোজড, তার একটা মিটিংকে প্রপোজ করেছিল, মিটিংকে প্রস্তাব দিয়েছিল। না, এর অবজেক্ট হতে পারে না। তাহলে অবজেক্টের জায়গায় বসেও যদি তাকে আমি অবজেক্ট করতে না চাই,
তখন কি করব না, এখানে একটা প্রিপোজিশন দিয়ে দেবো, ফর আ মিটিং। বুঝতে অসুবিধে হলো? তাহলে আরেকটা এক্সাম্পল দেখো, আরো সহজে বুঝে যাবে। তাহলে এই পর্যন্ত আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখো, আই ওয়ান্ট রিমি। খেয়াল করো, একে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে হবে রিমি ইজ ওয়ান্টেড বাই মি। আই ওয়ান্ট রিমি মানে আমি রিমিকে চাই। এখানে এই রিমিটা হলো অবজেক্ট। এবারে আমি এই সেন্টেন্সেই মনে করো রিমি, এই আই ওয়ান্ট রিমি, এই পার্টিকুলার সেন্টেন্সটার মধ্যে আমি রিমিকে অবজেক্ট হিসাবে বসাতে চাই না। ওখানে আমি চাই রিমি এখানে অবজেক্ট না হোক। তাহলে দেখো, আমি যদি শুধু এখানে বসিয়ে দিই আই ওয়ান্ট সামথিং ফর রিমি, আমি রিমির জন্য চাই, আই ওয়ান্ট ফর রিমি। দেখো এখানে কিন্তু রিমি আর অবজেক্ট নয়, আর এর ভয়েস চেঞ্জও আর করা যাবে না। তাহলে অবজেক্টকে যদি আমি অবজেক্ট হিসাবে না ইউজ করতে চাই, তাহলে ওখানে সাধারণত একটা প্রিপোজিশন দিলে সেই কাজটা হয়, করা যায়। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই কারণে দে প্রপোজড ফর আ মিটিং, তার একটা মিটিংয়ের জন্য প্রস্তাব দিয়েছিল, হুইচ ওয়াজ টু বি হেল্ড মানে। আশা করছি এই পর্যন্ত তোমার বুঝতে কোনো অসুবিধে হয়নি। যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো প্রয়োজন হলে আরও একটা এই সংক্রান্ত ভিডিও ক্লাস নিয়ে তোমাদের আমি আরও সহজ করে ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো এর পরের স্টেপ মানে স্টেপ 4। এই পর্যন্ত যা হলো তোমাদের আবার বলছি, যদি একটু কোথাও বুঝতে কোনো অসুবিধে হয় তোমরা ভিডিওটা আরেকবার প্রথম থেকে দেখে নেবে। কোনো রকম অসুবিধে থাকার কথা নয়, আর অসুবিধে থাকবেই বা কেন, থাকলে তো চলবে না। নেক্সট স্টেপ 4, তোমরা বেয়ার ইনফিনিটিভ শুনেছো হয়তো। আই স হিম এন্টার দ্য রুম, আমি তাকে ঘরটায় ঢুকতে দেখেছিলাম। আই স হিম, আসলে এখানে টু এন্টার দ্য রুম, আমি তা বাংলায় দেখো, আমি তাকে ঘরে ঢুকতে দেখেছিলাম। ঢুকতে তে থাকলে টু আসে, তাহলে আমি তাকে ঘরে ঢুকতে দেখেছিলাম। এখানটা একটা টু থাকার কথা ছিল কিন্তু টুটা নেই, একে বলে বেয়ার ইনফিনিটিভ। মানে যখন ইনফিনিটিভের টুটা লিখতে হয় না, তাহলে কয়েকটা এমন ভার্ব আছে, এমন 6টা ভার্বের কথা আমি বলছি, এরা সাধারণত বেয়ার ইনফিনিটিভ হিসাবে ইউজ হয়। যেমন দেখো, লেট, মেক, ইয়ার, এই 6টা ভার্ব সাধারণত বেয়ার ইনফিনিটিভ হিসাবে ইউজ করা হয়। তাহলে এদের পরে ইনফিনিটিভের টুটা লেখা হয় না। তাহলে আই স হিম এন্টার দ্য রুম, মেন ভার্বের যেহেতু অবজেক্ট আছে, আমি এটা ইনফিনিটিভ ধরে নিলেও আমি এর আর ভয়েস চেঞ্জ করতে ঢুকবো না। হি ওয়াজ সিন বাই মি, লিখলেও চলবে না লিখলেও চলবে, বাই মি। টু এন্টার দ্য রুম, মনে রাখতে হবে এখন এই বেয়ার ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস করলে ওই টুটা যেটা অমিট করা ছিল ওটা কিন্তু এখানে শো করতে হবে, অথবা এটার বদলে এন্টারিংও করা যাবে, এন্টারিং দ্য রুম। তোমরা জানো হয়তো যে ভার্বের পরের অংশে ইনফিনিটিভ বা জিরান্ড দুটো প্রায় একই কাজ করে। আবার একটা এক্সাম্পল দেখো, আই লেট হিম গো। দেখো বেয়ার ইনফিনিটিভ লেটও ছিল এখানে, আই লেট হিম গো, অবজেক্ট আছে, তাহলে বুঝতে পারছো কি অ্যান্সার হবে। তোমরা যারা পারবে তারা অবশ্যই ভিডিওটা এখানে একটু থামিয়ে রেখে লিখে দেখাও কমেন্ট বক্সে, আমি দেখতে চাই তোমরা আদৌ শিখছো কিনা। হি এটা প্রেজেন্ট না পাস্ট টেন্স, আই লেট হিম গো আমি তাকে যেতে দিয়েছিলাম, পাস্ট। হি ওয়াজ লেট গো বললেই চলবে, বাই মি বলছি না বললেও হবে, হি ওয়াজ লেট গো। তাহলে এরকম বেয়ার ইনফিনিটিভ হলে
যেহেতু যদি মাঝখানে এই বাই দিয়ে যে এজেন্ট ডুয়ার যদি মাঝখানে ঢুকে যায় তখন আমাকে টু এন্টার ইনফিনিটিভটা লিখে দেখাতে হবে, আর যদি মাঝখানে সেটা না ঢোকে তাহলে লিখে দেখাতে হবে না। হি ওয়াজ লেট গো বাই মি। আমি মোটামুটি জটিল বিষয়গুলো তোমাদের অলরেডি বলে ফেলেছি, আর বাকি অংশটার মধ্যে জটিলতা কিছু নেই, কিন্তু খুব ইম্পর্টেন্ট এখনো দুটো একটা টাইপ বাকি রয়েছে। তাহলে স্টেপ 5। এবার দেখো, এতক্ষণ আমরা দেখলাম যতগুলো ভার্ব লিখেছিলাম সবগুলোই মেন ভার্ব ছিল, ইনফিনিটিভ ছাড়াও একটা করে মেন ভার্ব ছিল। কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে যায় যদি মেন ভার্ব না থাকে। যেমন দেখো, ইউ হ্যাভ টু কুক রাইস। দেখো, মেন ভার্ব ছাড়া অক্সিলিয়ারি ভার্ব আছে। অক্সিলিয়ারি ভার্বের তো আর ভয়েস চেঞ্জ হয় না, এটা বড্ড সহজ। আশা করছি তোমরা অনেকেই ধরতে পেরেছো, বা এইগুলো অন্তত তোমরা অনেকে শিখেছিলে অলরেডি, আগেই শিখেছিলে। তাহলে রাইস হ্যাজ, হ্যাভটার বদলে হ্যাজ, রাইস যখন সাবজেক্টে এসে গেল এবার হ্যাভটার জায়গায় হ্যাজ টু বি কুকড বাই ইউ। তো খুব সহজ এক্সাম্পল। আই অ্যাম টু হেল্প ইউ, আই অ্যাম টু হেল্প ইউ, আমার তোমাকে সাহায্য করতে হয়। ইউ হ্যাভ টু কুক রাইস মানে তোমাকে ভাত রান্না করতে হবে, ফিউচার টেন্স ওটা কিন্তু হ্যাভ দিয়ে হলেও। তাহলে আই অ্যাম টু হেল্প ইউ, এখানেও দেখো ইউ বি ভার্ব ছিল, বি ভার্বের ইউ এর পাশে আর, ইউ আর টু বি হেল্পড বাই মি। এই অংশটা সহজ ছিল, কিন্তু এর পরে এর সাথে দেখো আই হ্যাভ টু ডু আ ওয়ার্ক। এটা পারবে, এইমাত্র আমি শেখালাম। যারা যারা পারবে তারা চট করে লিখে ফেলো একবার। আই হ্যাভ টু ডু আ ওয়ার্ক, এই হলো অবজেক্ট। তাহলে এর আনসার হবে আ ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি। দেখো, ভয়েস অফ ইনফিনিটিভ প্রথমেই বলেছি আমি যথেষ্ট জটিল একটা বিষয় ছিল, আস্তে আস্তে নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টা খুব সহজ হয়ে আসছে। আ ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি, নিশ্চয়ই পেরেছো এটা, এইটুকু। কিন্তু টুইস্ট বলছিলাম আমি একটা, যদি খেয়াল করো আমি এই দুটো ভার্বকে আলাদা করে দিচ্ছি। এটা একটা অন্য এক্সাম্পল। আই হ্যাভ আ ওয়ার্ক টু ডু, তফাৎ আছে। আই হ্যাভ টু ডু আ ওয়ার্ক মানে আমাকে একটা কাজ করতে হবে, হ্যাভ টু অলমোস্ট ইকুয়াল টু মাস্ট, এর মানেই হলো আই মাস্ট ডু আ ওয়ার্ক। আর আই হ্যাভ আ ওয়ার্ক টু ডু, আমার একটা করার মতো কাজ আছে, এখানে কিন্তু ওই করতেই হবে ওই ফোর্সটা এর মধ্যে নেই। আর এখানে আরেকটা মজার বিষয় ঘটেছে, সেটা হলো দুটো ভার্বকে আমি আলাদা করে দিয়েছি। এখন বিষয়টা কিন্তু অনেক জটিল হয়ে গেল। পারবে তোমরা কেউ জানো এটা? জানলে তোমরা আমাকে জানাবে। আর তোমাদের এই ক্লাস করতে কেমন লাগছে অবশ্যই বলবে আমাকে, জানাতে ভুলবে না কিন্তু। দেখো, এখানে তখন হবে কি, আই হ্যাভ আ ওয়ার্ক, এই ভার্বটার তো আর অবজেক্ট আর ওয়ার্ক নয়, কারণ অক্সিলিয়ারি ভার্বের তো আর অবজেক্ট থাকে না। এইখানে করবে কি না, অক্সিলিয়ারি ভার্বের দেখতে অবজেক্ট আছে কিন্তু নয় এটা, আর মেন ভার্বের অবজেক্ট নেই। এটাকে করব কি না, শেষে যদি আই চলে যায় তাহলে এখানে কে আসবে? সাবজেক্ট পাওয়া যাবে না প্যাসিভে। তাহলে যখন সাবজেক্ট আমরা পাই না তখন কি করি? ইন্ট্রোডাক্টরি দেয়ার আর প্রিপারেটরি ইট, মানে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইটের ব্যবহার করি। সেই জন্য এখানে লিখব দেয়ার ইজ আ ওয়ার্ক টু বি ডান বাই মি। দেয়ার ইজ আ ওয়ার্ক টু বি ডান বাই মি। আশা করছি বুঝতে তোমাদের অসুবিধে কিছু হচ্ছে না।
এবার দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা অনেক সময় কোয়েশ্চেন বাঞ্চ বা কোয়েশ্চেন ব্যাংকে এগুলো দেখে থাকবে। আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আই হ্যাভ প্রমিসেস টু কিপ, বলো পারবে তোমরা? এবারে স্প্লিট করে দিয়েছি হ্যাভ আর টু কিপ, সেই দেয়ার দিয়ে। যারা যারা পারবে এখানে একটু থেমে গিয়ে লিখে দেখাবে। দেয়ার আর প্রমিসেস টু বি কেপ্ট বাই মি, না লিখলেও চলে, বাই মি। দেয়ার আর প্রমিসেস টু বি কেপ্ট বাই মি। তাহলে ভয়েস অফ ইনফিনিটিভের আমরা ম্যাক্সিমাম টাইপগুলো আমরা কভার করে ফেলেছি অলরেডি। এবার আর ছোট্ট একটা বিষয় পড়ে রয়েছে। আশা করছি তোমরা ভিডিওটা ক্লাসটা খুব এনজয় করছো, তোমাদের শিখতেও নিশ্চয়ই খুব ভালো লাগছে। তা এসব এইরকম জটিল জটিল বিষয় নিয়ে আমরা ক্রমশ আরও অনেক ক্লাস নেব। এবার দেখো, যদি এমন থাকে ইন্ট্রোডাক্টরি ইট মানে প্রিপারেটরি ইট দিয়ে কোনো সেন্টেন্স শুরু থাকে, যেমন দেখো ইট ইজ টাইম টু ওপেন দ্য গেট। এখন গেট খোলার সময় হয়ে গেছে, তখন কি করব? যে জটিল কিচ্ছু নয়, তোমরা জটিল জায়গাটা অলরেডি শিখে ফেলেছো। ইট ইজ টাইম। এবার দেখো ভার্ব যদি এ হয়, এ যদি অবজেক্ট হয়, তাহলে এ যখন সাবজেক্টের জায়গায় আসবে, তাহলে ইট ইজ টাইমের পাশে উইদাউট লিঙ্ক আর বসবে কি করে? ফর দ্য গেট টু বি ওপেন্ড। ইট ইজ টাইম ফর দ্য গেট টু বি ওপেন্ড। তাহলে এই ছিল আমাদের স্টেপ 6 or 7। আমি হয়তো মার্ক করতে ভুলেও যেতে পারি। ওয়ান লাস্ট থিং, এবার যেটা আমি বলবো তোমাদের, এটা ইনফিনিটিভের মধ্যেও পড়ে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেও পড়ে। টেল হিম টু গো, দেখো টেল হিম টু গো, যেহেতু ইনফিনিটিভ আছে এর মধ্যে, ওই জন্য আমি আজকের ক্লাসে এটাকেও আমি আলোচনা করছি। টেল হিম টু গো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার দেওয়া বোঝাচ্ছে। এটাকে ইউ আর অর্ডার টু টেল হিম টু গো, প্লিজ এইভাবে বলবে না। এই আনসারটা একেবারে ভালো না। এখানে তোমরা জানো এগুলো লেট দিয়ে বলতে হয়। লেট হিম বি টোল্ড টু গো, লেট হিম বি টোল্ড টু গো। এগুলোর মধ্যে জটিলতা কিচ্ছু নেই, তোমরা যারা অলরেডি শিখেছো তারা দেখেই বুঝতে পারছো যে এগুলো খুব সহজেই করা যায়। তাহলে আজকের ক্লাসে আমি যে যে বিতর্কিত জায়গাগুলো টাচ করে গেছি, কোনটা বলা উচিত, কেন অন্যগুলো বলা ঠিক নয়, সেগুলো ভালো ইংরাজি নয়, এই টোটাল বিষয়টা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারলে আমি অবশ্যই খুব খুশি হব, আমার খুব ভালো লাগবে। আর আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাবে, লাইক দেবে অন্তত, যাতে আমি বুঝতে পারি, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এতে আমিও এই রকম আরও ক্লাস নেওয়ার উৎসাহ পাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা। আর আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমি কয়েকটা তোমাদের জন্য ক্লাস ওয়ার্ক দিচ্ছি, কয়েকটা কোয়েশ্চেন দিচ্ছি। তোমরা যারা যারা পারবে তারা অবশ্যই এগুলোর আনসার করে কমেন্ট বক্সে আমাকে লিখে দেখাবে। যদি তার মধ্যে কোনো ভুল ত্রুটি খুব থাকে, আমি চেষ্টা করব সেগুলো তোমাদের রিপ্লাই দেওয়ার আর কারেকশান করে দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।